স্বাগত ভোটের ট্রেনের আজকের পর্বে আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। ভোট নির্বাচন রাজনীতি নিয়ে আজকের এই আয়োজনে আমাদের আলোচনার বিষয় জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র। আজকের এই আলোচনা এমন এক বাস্তবতায় যখন প্রায় 6 মাস ধরে বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতি কী হবে, এই রাষ্ট্র পরিচালনার প্রতিনিধিদের নির্বাচন পদ্ধতি কী হবে, অন্যায় অবিচারের শিকার মানুষের বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ হবে, কিভাবে নিয়োগ হবে প্রধান বিচারপতি, কিভাবে নিয়োগ হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান কিংবা এই আইনসভা, এই সংসদ, এই সরকার কি সামনের দিনেও যা ইচ্ছা তাই করবে যেমনটা গেল সময়গুলোতে করেছে, এমন সব প্রশ্ন সামনে রেখে নিবিড়ভাবে যখন আলোচনা করছে, ঐকমত্য পৌঁছানোর চেষ্টা করছে দেশের রাজনৈতিক দলগুলো, কিন্তু পৌঁছানো গেল কতটা এ নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত আছেন একজন অতিথি, যেটি আমরা দেখেছি যে আজকের যে ঐকমত্য কমিশন, সেখানেও কিন্তু যারা রাজনৈতিক দলগুলোর যারা শীর্ষ নেতা তারা কিন্তু বলেছেন যে জুলাই সনদ নিয়ে বিশেষ করে যেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেছে এবং ঐকমত্য পৌঁছানো গেছে, সেই প্রস্তাবগুলো এক করে কিন্তু জুলাই সনদ করা হচ্ছে। সেটির একটা খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছে, কিন্তু সেই খসড়া কিন্তু অনেকে তার প্রতি কিন্তু নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া করছেন। কেউ বলছেন যে একমত নয়, কেউ বলছেন যে একমত, কেউ সেখানে স্বাক্ষর করতে চাইছেন, আবার কেউ চাইছেন না। আমাদের সঙ্গে আছেন মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, উনি এনসিপির একজন কেন্দ্রীয় নেতা। আপনাকে স্বাগত আজকের এই আলোচনায়। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সেটা হলো যে এই যে গেল 6 মাস ধরে আলোচনা হলো, এখন যখন ঐকমত্য কমিশন একটা সিদ্ধান্ত পৌঁছাচ্ছে, অর্থাৎ একটা খসড়া তারা করেছে, যেই প্রস্তাবগুলোর যে দলিল সেটাকে বলা হচ্ছে জুলাই চার্টার বা সনদ, মানে এখন এই সনদের যখন খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে যাচ্ছে, আপনারা এনসিপি, আপনাদের দিক থেকে এরকম মতামত আসছে যে আপনারা এই সনদে আপনারা যেতে চান না, মানে, এবং আমরা দেখছি যে বাংলাদেশ জামাত ইসলামে ওরকম একটা সুরে কথা বলছে। মানে আমাদের প্রশ্ন হলো যে মানে এই শেষ মুহূর্তে এসে আপনারা এমন করছেন কেন? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, প্রথমে একটু আসি, সেটা হচ্ছে এর আগে যে একটা গণঅভ্যুত্থান হয়েছিল, এরশাদ পতন আন্দোলন 1990 সালে, এরপরে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকারের আওতায় একটা জাতীয় সংস্কার কমিটি গঠিত হয়। সেই কমিটিতে অনেকগুলো রাজনৈতিক প্রস্তাবনা ছিল। সেই প্রস্তাবনাগুলো আপনার পরবর্তীতে সরকার যারা এসছেন তারা কেউ বাস্তবায়িত করেন নাই। একদম সেম টাইপের যে আমাদের যে জুলাই সনদে একটা মূলা আমাদেরকে ধরায় দেওয়া হচ্ছে, যে বলা হচ্ছে যে পরবর্তীতে যে নির্বাচিত সরকার হবে, সেই নির্বাচিত সরকার এইগুলো বাস্তবায়িত করবে 2 বছরের ভিতরে। এটা আমাদের কাছে মনে হয়েছে যে সেই 90-এর দশকের যে 3 জোটের রূপরেখা এবং যে জাতীয় সংস্কার কমিটির যে সংস্কার প্রস্তাবনার বাস্তবায়নের যে কথাগুলো, তার একটা পুনরাবৃত্তি ঘটছে। আমাদের কথা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমরা যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার আওতায় যে একজনের রাষ্ট্র নয়, বহুজনের রাষ্ট্র, লাখো শহীদের রক্তে কেনা দেশটা করো বাপের না, এই যে আমাদের যে আকাঙ্ক্ষার আওতায় যদি মৌলিক সংস্কারগুলো না হয়ে শুধুমাত্র আমাদেরকে সেই 90-এর গণঅভ্যুত্থানে যেভাবে ছাত্ররা নেমেছিল, পরবর্তী গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানের পরে একটা আমাদেরকে হলো সংস্কারের একটা মূলা আমাদেরকে দিয়ে দেওয়া হলো, আমরা সেটা নিয়ে হাসতে হাসতে বাসায় ফিরলাম, এরপরে দেখলাম যে যা ছিল তাই হলো। শুধুমাত্র সেই ক্ষেত্রে তখন যেটা হয়েছিল, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে একটা মানে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রী শাসিত গভর্নমেন্টের দিকে তারা গিয়েছিল। আমাদের কথা খুবই স্পষ্ট, আমরা একদম প্রথম থেকে এই একটা কথাই বলে আসছি, সেটা হচ্ছে মৌলিক সংস্কার বাদে যদি আমাদেরকে আবারও সেই পূর্বের মতো একটা হলো মূলা ঝুলিয়ে দেওয়া হয়, আমরা সেই ধরনের মানে না ফারুক এহসান এখানে আপনারা বলছেন যে মূলা মানে ধরিয়ে দেবার কথায় আপনারা ওঠাচ্ছেন, কিন্তু যতগুলো সংস্কার কমিশনের এই গেল 6 মাস ধরে যতগুলো সভা হয়েছে, সব সভায় তো এনসিপির প্রতিনিধি ছিল এবং সেখানে তারা মতামত দিয়েছে। এবং এই যে ঐকমত্য কমিশন যে বলছে যে এই যে প্রস্তাবগুলো এখানে খসড়া অন্তর্ভুক্ত মানে খসড়ায় আনা হয়েছে, সেগুলো ঐকমত্যের ভিত্তিতে আনা হয়েছে, মানে মোলা ঝুলিয়ে দেওয়ার ব্যাপারটা, মানে এটা কি আসলে এর সঙ্গে যায়?
না, এখানে এখানে আমরা বলছি যে হচ্ছে সংস্কার, যে আইনি এবং সাংবিধানিক যে সংস্কার, এই সংস্কারগুলো তো বাস্তবায়িত হতে হবে, এটা আমাদের কথা ছিল। এখানে যে আপনার হচ্ছে যে জুলাই সনদে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পরবর্তী সরকার 2 বছরের ভিতরে এই সংস্কার, আইনি এবং মানে সাংবিধানিক যে সংস্কার সেগুলো বাস্তবায়ন করবে। যা মানে একদম সেম টাইপের কথাগুলো হয়েছিল যখন মানে 90 যে 3 জোটের যে রূপরেখা এবং যে তার প্রতি যে এই যে তখনকার যে সংস্কারের যে আলাপটা ছিল, সে যে হচ্ছে পরবর্তীতে নির্বাচিত সরকার এসে মানে আপনার বাকি সংস্কারগুলো করবে। এর ফলে আমরা দেখলাম যে শুধুমাত্র দ্বাদশ সংশোধনীর মাধ্যমে একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে একটা প্রধানমন্ত্রী শাসিত সরকারে যাওয়া ছাড়া আর বিন্দু মাত্র কোনো পরিবর্তন আসে নাই। আমাদের কথাবার্তা, আমাদের বার্তা খুবই স্পষ্ট, সেটা হচ্ছে এই যে মৌলিক সংস্কার যেগুলো আলাপ এসছে, সেই সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়িত করতে হবে, এটা হচ্ছে আমাদের বক্তব্য। এখন আমি মানে এখানে যে সাংবিধানিক সংস্কারের যে আলাপ আসছে, যে আইনি সংস্কারগুলো আলাপ আসতেছে, এটা অন্তর্বর্তীকালীন সরকার চাইলে অবশ্যই এটা করতে পারে, কিন্তু এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা ঐক্যমত্য কমিশন এবং জুলাই সনদের আমাদের একটা মূলা ঝুলিয়ে দিয়ে বলা হচ্ছে যে না, পরবর্তী সরকার এসে এই সংস্কারগুলো করবে। আমরা 90-এর দশকের একটা মানে এখানে একটা পুনরাবৃত্তির ষড়যন্ত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। জি জি, তার মানে আমরা কি এটা বলতে পারি যে আপনারা চাচ্ছেন যে এই সংস্কারগুলো এখনই বাস্তবায়ন হোক, মানে ঐকমত্যের যে খসড়া, মানে এইটা আপনারা তো মানছেন? জি, এটার উত্তর আপনার কাছ থেকে নেব। তার আগে যাচ্ছে একটা বিরতিতে, আপনি থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। ফারুক এহসান, আপনার কাছে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম, মানে এর মানে কি এটা, আপনার কথা কি আমরা এটা বুঝতে পারছি যে খসড়ায় যে প্রস্তাবগুলো আছে সেগুলো আপনারা মানছেন, কিন্তু আপনারা এটির বাস্তবায়নটা যে পরের সংসদে হবে এটা আপনারা মানছেন না? একটা বিষয় সেটা হচ্ছে যে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যখন আমি বারবার মানে আমাদের ওই যে 90-এর দশকের ছাত্রদের যে একটা অভিজ্ঞতা হয়েছিল, আমি বারবার সেটাতে যাচ্ছি। কারণটা হচ্ছে দেখেন, সেই সময় হলো বিচার বিভাগ পৃথকীকরণের কথাবার্তা হয়েছিল, সেই সময় দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতার কথা হয়েছিল, কিন্তু এরপর আমরা দেখলাম যে একটা মানে বিএনপি ক্ষমতা আসলো, কিন্তু এই সংস্কারগুলো একটা বাস্তবায়িত হলো না। এটা হচ্ছে আমাদের মেন কনসার্ন। এখানে আমাদের একটা অন্যতম একটা চাওয়া ছিল উচ্চকক্ষে পিআর, উচ্চকক্ষের পিআরের যে ব্যাপারটা, এটা আমাদের একটা বেসিক চাওয়া ছিল। এটা আমরা পাইলাম না। আমরা প্রধানমন্ত্রী ক্ষমতা কাটিয়ে যে ব্যাপারটা ছিল যে একটা এনআরসির মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ, এখানে আমরা একটা এনআরসি আমরা তৈরি করতে পারলাম না। এরপরে আমরা যদি এক ব্যক্তির কাছে যে পাওয়ার, এই যে শক্তি কুঞ্জীভূত হওয়ার যেই ব্যাপারটা হয়ে এসছে, ওইটা যদি আবার হয় সেই ক্ষেত্রে মানে আমাদের যে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা আসলে আমরা বাস্তবায়িত হলো কোথায়? এখন জুলাই গণঅভ্যুত্থানের একজন ভ্যানগার্ড পার্টি হিসাবে এবং জুলাই অভ্যুত্থানকে ধারণ করা পার্টি হিসাবে এনসিপি তো মানে এর জায়গায় বিয়ের শাসনই চলবে, জাস্ট হলো ব্যক্তি চেঞ্জ হবে, সিস্টেম চেঞ্জ হবে না, এটা তো আসলে এনসিপি মানতে পারবে না। না, সেটা ঠিক আছে। জুলাই গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড আপনারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের যে দলগুলো ঐকমত্য কমিশনে আছে, যারা এখানে মতামত দিয়েছে, এখন বলছে যে হ্যাঁ একটা এই ঐকমত্য পর্যন্ত পৌঁছে একটা প্রস্তাব বা একটা সনদ পর্যন্ত আসছে, তারাও জুলাই অভ্যুত্থানের বিপক্ষের শক্তি না। আর যেটা হলো যে আপনার উচ্চকক্ষে পিআর চাওয়া ছিল, মানে যখন কোনো আলোচনার টেবিল হয়, আয়োজন হয়, ঐকমত্যের প্রশ্ন যখন আসে, তখন তো সবাই একদম সব বিষয়ে একমত হবে না, এটা একটা তো স্বাভাবিক ব্যাপার। না, আমরা একদম শুরু থেকে বলেছিলাম যে আমরা অনেক জায়গাতে আমরা অনেক ছাড় দিয়েছি, কিন্তু আমাদের মানে শাসনতান্ত্রিক যে ব্যাপারগুলো এখানে তো আমরা আসলে ছাড় দিতে পারি না। মানে আমরা বলেছিলাম যে হচ্ছে
একটা নতুন সংবিধানের কথা। এরপরে আমরা আমরা গেছি, এরপরে আমরা হচ্ছে বলেছিলাম যে আমরা মানে এই যে সাংবিধানিক নিয়োগের যে ব্যাপারগুলো, এখানে আমাদের কিছু কথা ছিল, মানে ওখানে আমরা ছাড় দিয়েছি। কিন্তু আমরা যদি একদম পুরোটাই এখানে ধরেন যে সাংবিধানিক যে নিয়োগের যে ব্যাপারটি, এখানে ধরেন বিএনপি সহ সব দলের যে ঐক্যমত্য হয়েছে সেটা হলো যে না, নির্বাচন কমিশনটাও যেহেতু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সেই ব্যাপারে আপনারা যা চান সেটা বিএনপিও চেয়েছে, জামাতও চেয়েছে, আরও অন্যান্য যে প্রতিষ্ঠান সেটা হতে মানে পিএসসি, মানবাধিকার কমিশন বা এরকম আরও যে সাংবিধানিক প্রতিষ্ঠান সেগুলোর ব্যাপারে ঐক্যমত হয়নি। কিন্তু নির্বাচন কমিশন যেটাই একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা বড় ভূমিকা পালন করে, সেখানে তো আপনারা পেয়েছেন বা এটা তো একমত হয়েছে। তো এই যে মানে অনেক কিছু পাননি, সেটা আপনারা কিসের ভিত্তিতে বলছেন? আচ্ছা, মানে প্রথমত সেটা হচ্ছে যে দেখেন, মানে আমাদের গত 16 বছরে আমাদের যে মানবাধিকার কমিশনটা ছিল, কিংবা আগে যে আমাদের মানবাধিকার কমিশন ছিল, বাংলাদেশে আমাদের যেটা দেখি আমরা যে মানবাধিকার কমিশন কখনো মানে সরকারি দলের কোনো মানবাধিকার কিংবা সরকার যে থাকে তার যে মানবাধিকার যে মানে আপনার মানবাধিকার যে ভুলুণ্ঠিত হয়, মানবাধিকার যে লঙ্ঘন হয়, সেগুলো কখনো দেখে না। কারণটা হচ্ছে মানবাধিকার কমিশনগুলো কখনো স্বাধীন হইতে পারে না। দুর্নীতি দমন কমিশন কখনো যে গভর্নমেন্ট ক্ষমতায় থাকে সেই গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ নিয়েছে এরকম কোনো নজির এখন পর্যন্ত বাংলাদেশ দেখে নাই। এখন যদি এই রকম আবার ওই আমরা একই লাইনে হাঁটি যে হচ্ছে দুদকের কমিশনার এর নিয়োগ হলো যেভাবে ছিল সেভাবে, মানবাধিকার কমিশনারদের নিয়োগ যেভাবে ছিল সেভাবে হবে, তাহলে আমরা মানে এটা তো জাস্ট একটা আমাদের ব্যক্তিকেন্দ্রিক চেঞ্জ হলো, যে জাস্ট এ ছিল বি আসলো, মানে পুরো সিস্টেমটা একই রকম থাকলো। আমরা একদম প্রথম দিন থেকে একদম এনসিপি ফ্রম দ্য বিগিনিং আমাদের কথা ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা এবং সংস্কারের ক্ষেত্রে আমরা বলেছিলাম মৌলিক সংস্কার এবং মৌলিক সংস্কার অবশ্যই বাস্তবায়িত হতে হবে। এখন এটা কিন্তু এনসিপির একদম ফ্রম দ্য বিগিনিং এটা এনসিপির কথা স্পষ্ট। মোল্লা হাসান ফারুক, আপনি মানে সঙ্গে থাকুন, আমাদের মানে আরো অনেক প্রশ্ন আছে। পরবর্তীতে যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই, একটু আগের থেকে জানিয়ে যাই, সেটা হলো যে মানে এটা থেকে তো একটা উত্তরণের ব্যাপার আছে, যে এর থেকে উত্তরণটা কিভাবে হবে। তাহলে আপনারা কি একদমই জুলাই সনদে যাবেন না, বা এর সমাধানটা বা এক জায়গায় এসে এর থেকে বের হওয়ার উপায়টা কি, আপনার কাছ থেকে জানবো। সঙ্গেই থাকুন দর্শক, এই পর্যায়ে যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। আরও একবার দেখছেন ভোটের ট্রেন। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। এহসান, আমাদের মানে সবশেষ যে প্রশ্ন, হাতে বেশি সময় নেই, মানে একটা তো অচল অবস্থায় থাকতে পারে না, এর থেকে আসলে উত্তরণটা কিভাবে হবে? এবং ঐকমত্য কমিশন থেকে যেটা বলছিল যে সবারই ছাড় দেওয়ার একটা মানসিকতা, তো সেই ছাড়ের যে মানসিকতা বা এখানে আপনারা আপনাদের মানে সামনে কি করবেন, নাকি একদম যাবেনই না সনদে? না, আমাদের খুব স্পষ্ট কথা, সেটা হচ্ছে যে ছাড় তো অবশ্যই আমরা মানে ছাড় কোন বিষয়গুলোতে আমরা দিতে পারি, মৌলিক বিষয়গুলোতে আমরা কোনো প্রকার ছাড় দিব না। এটা আমাদের খুবই স্পষ্ট বক্তব্য যে আমরা যদি মানে আমরা তো বললাম যে আমাদের যে মৌলিক সংস্কার কাঠামো এটা যদি আমরা না পাই, তাহলে আমরা আসলে কোথায় ছাড় দিব, এটা একটা বিষয়। এখানে উত্তরণের উপায় উত্তরণের উপায় অবশ্যই আছে, সেটা হচ্ছে সংস্কারের সাংবিধানিক এবং সংস্কারের যে সাংবিধানিক এবং আইনি বিষয়গুলো, যে সংস্কারের এই যে বিষয়গুলো, এইগুলো অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাস্তবায়িত হইতে হবে। আমরা 90-এর ছাত্ররা যে ভুলটা করেছিল, আমরা সেই ভুলটা আচ্ছা, এটা আপনি কয়েকবার বলেছেন, যদি না হয় তাহলে আপনারা কি করবেন? আপনারা কি সনদে যাবেন নাকি যাবেন না, হ্যাঁ অথবা না? আমরা যাব না। আমরা তো স্পষ্টভাবে বলে দিয়েছি আমরা যাব না। মানে তাহলে তো একটা মানে জুলাই অভ্যুত্থানের ভ্যানগার্ড হিসেবে ছাত্র জনতার আশা-আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করে যদি আমরা এই যে মানে আমরা যদি এগুলো মৌলিক সংস্কার বাস্তবায়িত করতে না পারি, তো জুলাই সনদে যে আমাদের আসলে আলটিমেটলি আমাদের প্রাপ্তিটা কি? মানে কিছু হলো মানে ওই যে জুলাই মানে ঐকমত্য কমিশনে যাওয়া, যে হচ্ছে ক্যামেরাতে ফেস দেখানো আর কিছু কথাবার্তা বলা। আপনাদের অবস্থান স্পষ্ট। মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, আপনাকে অনেক ধন্যবাদ আজকের শোতে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।